নমস্কার, আমি গল্প পাঠে মৌ। গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আজকে আপনারা শুনছেন শ্রদ্ধেয় মনীন্দ্র গুপ্তের অক্ষয় মালবেরি উপন্যাসের তৃতীয় পর্ব। রিক্রুট জীবন ও সিই কলেজ। বিই কলেজ প্রাচীন প্রতিষ্ঠান। সেখানকার শিক্ষাক্রম শেষ করতে পারলে বোধহয় ভালো হতো, কিন্তু হলো না। আমি পরীক্ষার আগেই পালালাম। শুনেছিলাম ফৌজের নিজস্ব ইঞ্জিনিয়ারিং কোর আছে, সেখানে ঢুকলে সমর বিভাগই তার নিজস্ব প্রয়োজনে ছেলেদের শিখিয়ে পড়িয়ে নেয়। অর্থাৎ সেখানে চাকরি এবং শিক্ষা একসঙ্গে চলে। এই নিরাপত্তা আমার দরকার ছিল। ফৌজে খাওয়া পড়া থাকা চিকিৎসা যানবাহন আমোদ প্রমোদ সমস্তই বিনামূল্যে। উপরন্তু ব্যাংক পে এবং ট্রেড পে মিলিয়ে মাইনে অনেক বেশি। তাছাড়া সত্যি মুক্তির জন্য আমার প্রাণ কাঁদছিল। অনেক লম্বা সময় ধরে চাপ সহ্য করেছি। এইবার যে করে হোক এই টিপে টিপে চলার ভীতু জীবন থেকে বেরিয়ে যেতে হবে। যেন কোনো নিষিদ্ধ অবশ্যম্ভাবী পথে পা দিচ্ছি। এইভাবে কাউকে কিছু না জানিয়ে একদিন দুপুরে আইটিএফ প্যাভিলিয়নে গেলাম। উর্দি পরা একটা লোক ফৌজের সুখ সুবিধা সম্পর্কে খুব বক্তৃতা দিচ্ছিল। বুঝতে পারছিলাম লোকটা প্রলুব্ধ করার চেষ্টা করছে। যাকে তাতে আমার কি। আমি আর চিন্তা ভাবনায় না গিয়ে বেপরোয়া জুয়ারির মতো বন্ডে সই করলাম। তখন আমার 18 চলছে। হেস্টিংসের ডাক্তারি পরীক্ষা হলো। হার্ট, লাং, লিভার, কিডনি, চোখ, ওজন সব ঠিক আছে। ব্যাস, তারপর আমি পুরোপুরি আর্মির খপ্পরে চলে গেলাম। এবার আর পালাতে পারবো না। পালালে ওরা হুলিয়া বার করে ধরে আনবে। ফৌজে গেলাম বটে, কিন্তু শুরুতে খাস কলকাতায় বাঙালি পাড়াতেই রইলাম। বালিগঞ্জ স্টেশনের কাছে রাসবিহারী অ্যাভিনিউয়ের শেষ মাথায় যেখানে ট্রামগুলো ঘোরে সেখানে ক্যালকাটা ইঞ্জিনিয়ারিং কলেজ নামে একটি প্রযুক্তি শেখার প্রতিষ্ঠান ছিল। আমাদের শেখাবার জন্য সমর বিভাগ এই শিল্প বিদ্যালয়টিকে আত্মসাৎ করেছিল। সেখানে তখন আমার সহাধ্যায়ী 300-350 ছেলে, সবাই আনকোড়া রংরুট। ডিপ্লোমা কোর্সের পাঠ্যক্রম এবং মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসের প্রয়োজন মিলিয়ে মিশিয়ে একটা মোটামুটি সিলেবাস তৈরি হয়েছিল। সমর বিভাগের আনুকূল্যে মেশিন সরঞ্জাম, কাঁচা মাল ও শিক্ষকের অভাব ছিল না। অভাব ছিল শুধু উপযুক্ত পাঠ্য এবং নির্ধারিত বইয়ের। তবু পরবর্তীকালে স্বাধীন ভারতের শিল্পোন্নয়নে যে দক্ষ কারিগরদের প্রয়োজন হবে, এটি হয়েছিল তাদের প্রস্তুতির আদি পর্ব। এবং আমি সেই আদি যুগ থেকে সম্পর্কের ফলে ওই ইতিহাসের আদ্যোপান্ত সাক্ষী আছি। যা বলছিলাম, কলেজ নিল আমাদের পড়াশোনার ভার, আর ফৌজ নিল আমাদের শৃঙ্খলা শেখাবার দায়িত্ব। আমার তখন বয়স কম। এই দুই দল মিলে অগোচরে আমাদের ঢেলে সাজাচ্ছিল। কলেজে ঢোকা মাত্র তারা আমাকে ফিটিং শপে এক অদ্ভুত অকারণ প্রবল ট্রেনিংয়ের মধ্যে নিক্ষেপ করলো। এক টুকরো লোহা নিয়ে তাকে চিপিং করে ড্রিল করে কড়াতে কেটে উখয় ঘষে ছোট করি, আকার দিই। ঘন্টার পর ঘন্টা চিপিং করে ফাইল করে আমার বাহুর পেশি 1 ইঞ্চি বেড়ে গেল। মাসখানেক ফিটিং শপে ওষুধের খাটুনি খেটে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের ক্লাসে এলাম। প্র্যাকটিক্যাল ঠিক আছে, কিন্তু থিওরি ক্লাস এলোমেলো। বিষয়টার থই পেতে আমরা নিজেদের তাগিদেই বই ঘাঁটি। মেশিন টুলস, স্টিম ইঞ্জিন, আইসি ইঞ্জিন, অ্যাপ্লাইড মেকানিক্স, ফাউন্ড্রিতে কীভাবে ধাতু গলানো হয়, মোল্ড তৈরি হয়, ঢালাই হয়, প্যাটার্ন তৈরির মাপযোগ কৌশল ও মূলসূত্র ইত্যাদি ইত্যাদি। অনন্ত পারঙ্কিলো প্রযুক্তি শাস্ত্র। এসব ছাড়াও এখানে কমিক রিলিফের মতো যিনি রোমান উর্দু শেখাতে আসেন, তার নাম সত্যগোপাল রায়। সাদা পাজামা, কালো শেরওয়ানি পরা, ঘাড় পর্যন্ত লম্বা চুল। তিনি তার নাম বলতেন সদগোপাল রায়। সদগোপালজি কবিতা লিখতেন। বীর দর্পে আমাদের স্বরচিত কবিতা আবৃত্তি করেও শোনাতেন। বীর চলে হ্যায়, তীর চলে হ্যায়, লড়নে वाले सिर चले हैं, हिम्मत वाले धीर चले हैं,
ইত্যাদি। সকাল ৯টা থেকে সারা দিন ক্লাস, দুপুরে ১ ঘন্টা লাঞ্চ ব্রেক, বিকেল ৫টায় ছুটি, তারপর ১ ঘন্টা বা ১.৫ ঘন্টা প্যারেড। শনিবারে পিটি, সন্ধ্যায় নৈশাহার। ৮টা সাড়ে ৮টায় রোল কল। ব্যাস, দিন শেষ। সিই কলেজের কাছে গড়িয়াহাটের মোড়ে বড় ৫তলা বাড়িটাই আমরা থাকি। ওটা আমাদের হোস্টেল তথা ব্যারাক। আমাদের দেখাশোনা করা এবং প্যারেড ও ফৌজি নিয়ম শৃঙ্খলা শেখাবার জন্য এক ক্যাপ্টেনের অধীনে কয়েকজন নায়েক হাবিলদার জমাদার ছিলেন। বাড়িটা খুব আরামপ্রদ। খোলামেলা স্নানের ঘরে, শাওয়ারে সারা দিন প্রচুর জল। নিজেরা ইচ্ছে মতো রুমমেট পছন্দ করে এক একটা ঘরে ২জন বা ৩জন করে থাকি। বিশাল ছাদে হু হু করে বাতাস বয়। ঘরের লাগোয়া বারান্দায় বেরিয়ে এসে রেলিংয়ে ঝুঁকে দাঁড়ালেই দেখা যায় রাস্তা দিয়ে কত রকমের লোক চলেছে। গড়িয়াহাট রোডের মধ্যেখানে বুলেভার্ডে কাঁটাতারের ঘের দিয়ে আমেরিকান সৈন্যরা তাদের সরঞ্জাম রেখেছিল। গড়িয়াহাট রোড তখন প্রায় ফাঁকাই থাকত। প্রায়ই দেখতাম সেই বুলেভার্ডে উল্টো গাধায় চাপার মতো উল্টো সাইকেলে চেপে এক ঢ্যাঙা নিগ্রো বাহাদুরি দেখাচ্ছে। বারান্দার শানে বসে পড়লে আকাশ ছাড়া আর কিছু দেখা যায় না। শুধু বাজারের কাছাকাছি নারকেল গাছে বসা চিলের তীক্ষ্ণ ডাক মাঝে মাঝে শোনা যায়। অবাক কাণ্ড, সেই নারকেল গাছের দুটো একটা এই ৬০ বছর পরেও ১০তলা মেঘমল্লার বাড়ির পড়শি হয়ে রয়ে গেছে। হিন্দুস্তান পার্কের বাড়ি থেকে দেখছি সেই গাছে এখনো চিল এসে বসে, এখনো তীক্ষ্ণ স্বরে ডাক দেয়। ভাবি, সই কোকিল আব লাখ লাখ ডাক ও। সেই কোকিলই ডাকছে, সেই অফুরন্ত কোকিল, সেই অফুরন্ত চিল। কিন্তু এখনকার গড়িয়াহাট দেখে ৬০ বছর আগেকার গড়িয়াহাটকে ভেবে নেওয়া কঠিন হবে। গড়িয়াহাট বাজার বলতে তখন বড় একটা টিনের চালার নিচে নিঃশব্দ নিস্তেজ এক অপ্রস্তুত বাজার। বাজারে তরি তরকারি কিছুটা মেলে। টিন শেডের নিচে গ্রাম্য ধরনের চিঁড়ে মুড়ি মুড়কির দোকান। সেখানে কাঁচের খোপে সাদা বাতাসা, লাল বাতাসা, তালপাটালি আর ছাতু, কলার ছড়া টাঙানো। গামছা আর লুঙ্গির দোকান, অ্যালুমিনিয়ামের বাসনপত্র। শুনেছিলাম ফৌজে খাওয়া দাওয়া খুব ভালো। এখন কার্যক্ষেত্রে দেখছি কথাটা সর্বৈব মিথ্যে। ধানে ভরা বিশ্রী মোটা চালের ভাত আর লার্ডে রাঁধা ভুসি শুদ্ধ ডাল, ব্যাস ২ বেলা এই খাদ্য। মাস দুয়েক এই খাবার খেয়ে আমাদের মাথা গরম হয়ে গেল। একটু মুখ বদলাবার জন্যে বিকেলের চায়ের সঙ্গে আমরা বাইরে থেকে তেলে ভাজা আনিয়ে খাই। অন্যদিকে চোখের সামনে দেখি নায়েক হাবিলদার আর জমাদার মিলিয়ে ৪জন শিখের একটা দুষ্ট চক্র দোতলায় একটা হল ঘর নিয়ে ঘাঁটি গেড়ে বসেছে। ক্রেটে করে কমলালেবু আসে, তারা খায়। কার্টন করে ইভাপোরেটেড মিল্ক আসে, শুকনো ফল আসে, তারা খায়। লঙ্গরিরা আলাদা রুটি পাকিয়ে ঘি মাখায়, মাংস পাকায়, তারা খায়। আমাদের ৩০০-৩৫০ ছেলেকে খাওয়াবার ভার নাকি কন্ট্রাক্টরের উপরে। সে বেটাকে দেখা যায় না। আমাদের রেশন কোথায় যাচ্ছে কে জানে, আর এই কদন্যই বা কোত্থেকে আসছে তাই বা কে জানে। ওই ৪টে শিখ ক্যাপ্টেন, তাকেও দেখা যায় না। আর অদৃশ্য কন্ট্রাক্টর এই তিনে মিলে ভাগাভাগি করে পুকুর চুরি করছে। আমরা দুবেলা দেখছি। গা নিষ্পিস করছে, কিন্তু কাকে বলবো? খাবার সময় আমরা কলাই করা থালা হাতে নিয়ে লাইনে গিয়ে দাঁড়াই। বিরাট হাতা ধরে লঙ্গরি ভাত আর ডাল ঢেলে দেয়। ডালের হান্ডার পাশে ওই ৪টে শিখের একটা রাজপুত্রের মতো চেহারা গুরদয়াল সিং দাঁড়িয়ে থাকে যেন লাটের বেটা। ঠিকও কিছু গোর্খা এনসিও ভিসিও ছিল। গোর্খারা সোজাসাপটা ফৌজি, তারা চুরি চামারির মধ্যে নেই, কিন্তু কেউ বোকা নয়। ছোট ছোট চোখে তারাও ব্যাপারটা লক্ষ্য করেছিল। একদিন বিকেলবেলা ক্লাস করে ফিরেছি, চা খেয়েছি। আমাদের বুড়ো গোর্খা জমাদার এসে বললেন, চলো আজ আমি তোমাদের প্যারেডে নিয়ে যাব। সিংঘি পার্কে বড় বড় দেবদারু গাছে ঘেরা মাঠ, সেখানে আমরা প্যারেড করি। বোধহয় চৈত্র মাস। দেবদারু গাছে নতুন পাতা এসেছে। শেষ বেলার রোদ্দুর লাল হয়ে উঠেছে। জমাদারের কানের লতিতেও রোদ্দুর আটকে লাল হয়ে আছে।
ঘামে আমাদের শার্ট ভিজে উঠছে, ক্লান্ত লাগছে। জমাদার জিজ্ঞেস করছেন, এত সুস্তি কেন? ঠিকমতো খানা খাও না নাকি? জমাদার হয়তো বুঝে সুঝেই আমাদের ক্ষোভের জায়গায় হাত রাখলেন। আমরা হুড়মুড় করে আমাদের খাবারের হাল বললাম। জমাদার শুধলেন, ওই খানা আপনারা খান কেন? কি করব? आप लोग पढ़ा लिखा आदमी, আচ্ছা ঘরের লড়কা, আপনারা কি করবেন তা কি আমি বলে দেব? ব্যাস ব্যাস, আর বলতে হলো না। রোল নাম্বার 99 বলল, অনেক দিন শালা ভালো ছেলে হয়ে আছি, খাবার লাইনে আজ আমি প্রথম শুরু করে দেব, তারপর আপনারা হাতে নিয়ে নেবেন, দেরি করবেন না, তাকাবার সময় দেবেন না। তখনও সন্ধে হয়নি, দিনের আলো স্পষ্ট। 3-4 জনের পরেই 99 লাইনে দাঁড়ালো। লঙ্গরখানার বারান্দায় ভাতের গামলা আর ডালের হান্ডা রেডি করে লম্বা হাতা নিয়ে দাঁড়িয়ে আছে লঙ্গরি। পাশে মুরব্বির মতো গুড়দয়াল। 99 থালা না বাড়িয়ে বলল, ইয়ে চাওয়াল আচ্ছা নেই, বদবু আতা। লঙ্গরি থমকে গেল। গুড়দয়াল কটমট করে তাকালো। लेना है तो लो, नहीं तो आगे बढ़ो, दूसरे को लेने दो। क्यों? ये चावल तुम कहाँ से मांग के लाता? कुत्ता भी नहीं खाते? हटो हटो, नहीं मिलेगा खाना, हट जा। গুরুদয়াল হান্ডার পিছন থেকে বেরিয়ে এলো। আর যায় কোথা? 99 এরই জন্যে অপেক্ষা করছিল। খানা নেই মিলেগা? কেউ? তোমারা বাপ কা খানা হ্যাঁ? 99-এর এক থাপ্পড়ে গুরুদয়ালের পাগড়ি উড়ে গেল। গুরুদয়াল অসম্ভব বলিষ্ঠ, সেও তেড়ে এলো। কিন্তু 99 ততক্ষণে তার লম্বা চুলের গোছা ধরে হ্যাঁচকা টানে তাকে সামনে নুইয়ে ফেলেছে। 300 ছেলে আর সুযোগ পেল না। 25-30 জনই তাকে পিটিয়ে মাটিতে শুইয়ে দিল। তাকে বাঁচাতে তার দলের বাকি 3টে নেমে এসেছিল। আমরা ধর করে ছুটে যেতেই ফিরে গিয়ে দরজা বন্ধ করলো। তখন সন্ধে হয়ে গেছে। লঙ্গরিরা অবস্থা থেকে কোথায় পালিয়েছে। গোর্খা সিপাহী আর অফিসারদের কোথাও দেখা গেল না। আমরা ভাত আর হান্ডা ভর্তি ডাল নর্দমায় ফেলে দিলাম। এক পেট খিদে আর মাথা ভর্তি উত্তেজনা নিয়ে আমরা যে যার ঘরে উঠে গেলাম। দেখা যাক এবার কি হয়। রাত 8টা সাড়ে 8টার সময় হঠাৎ নিচের উঠোনে উপর্যুপরি হুইসেল বাজতে লাগলো, অর্থাৎ নেমে এসো। নেমে দেখি একদিন পরে ক্যাপ্টেন এসেছে। লোকটা দেখতে ভালো, মাদাম বোভারির প্রেমিকের মতো নচ্ছার ড্যান্ডি চেহারা। আমরা উঠোনে চারদিক ঘিরে 3 লাইনে ফল ইন হলাম। সে কঠিন মুখ করে বক্তৃতা দিল। আর্মিতে ডিসিপ্লিন হচ্ছে সবচেয়ে বড় কথা। প্রথমে হুকুম তামিল করো, তারপরে যদি কিছু বলার থাকে বলো। কিন্তু তোমরা ডিসিপ্লিন ভাঙার চেয়েও খারাপ কাজ করেছ, বিদ্রোহ করেছ। তোমাদের কঠিন শাস্তি হবে। ক্যাপ্টেন কয়েকজনের নাম রোল নাম্বার টুকে নিয়ে চলে গেল। বলে গেল, কাল এরা আমার সামনে পেশ হবে। ওই দলে কি করে যেন আমার নামটাও ঢুকে গেল। পরের দিন আমরা ঘটনাটা প্রিন্সিপালকে জানালাম। বিকেলে আমাদের ক্যাপ্টেনের সামনে পেশ করা হলো। দোষীদের 7 দিন বিকেলে ফ্যাটিক ডিউটি আর সকালে ডাবল আপের বন্দোবস্ত হলো। শুনলাম গুরদয়াল সিংয়ের ধুম জ্বর। লঙ্গরিরা আবার সেই একই ভাত ডাল রাঁধছে। কিন্তু 3 দিন পরে কি করে যেন ভোজবাজিতে সব উল্টে গেল। আগের ক্যাপ্টেন বদলি হয়ে নতুন ক্যাপ্টেন এলেন। শিখদের সেই ঘুঘুর বাসাও ভাঙল। নতুন ক্যাপ্টেন পাঞ্জাবি মুসলমান, ভারী চেহারা, নিয়মিত জগ করে দেহকে বাকায়দা রাখার চেষ্টা করেন। ছুটির সকালে দৌড়াতে দৌড়াতে চলে আসেন আমাদের ডেরায়। লঙ্গরখানার বারান্দায় ফোল্ডিং চেয়ারে বসে গল্প করেন। আমি সিপাহী হয়ে ফৌজে ঢুকেছিলাম, এই দেখো এখন আমি ক্যাপ্টেন। আর্মি বড় ভালো জায়গা। এখানেই আমি ইংরাজি শিখেছি, হাতিয়ার চালাতে শিখেছি, লড়াই করতে শিখেছি। ক্যাপ্টেন সন্ধেবেলা কখনো কখনো সোজা চলে আসেন আমাদের খাবার জায়গায়, ঘুরে ঘুরে দেখেন, কখনো প্লেটে নিয়ে একটু চেখেও দেখেন। তার আসার পর থেকেই আমাদের খাদ্য পাল্টে গিয়েছিল। পরিষ্কার ভাত, ঘন ডাল, সবজি, বিকেলে রুটি মাংস বা টিনের মাছ আর এভাপোরেটেড দুধ
আর শুকনো ফল। তাছাড়া সপ্তাহে 4 প্যাকেট ওয়াইল্ড উডবাইন আর 2টো দেশলাই পায়। কমান্ডো হাসপাতাল। এই পর্বে আমার আরেকটা ফৌজি অভিজ্ঞতা হলো। আমার জ্বর হয়েছিল। 4-5 দিনেও জ্বর কমলো না দেখে আমাকে আলিপুরে কমান্ডো হাসপাতালে পাঠানো হলো। সেখানে মেডিকেল আর সার্জিক্যাল বিভাগ আলাদা। যুদ্ধ তখন বর্মা হয়ে অসম সীমান্তে বাড়ির দোরগড়ায় এসে পড়েছে। সার্জিক্যাল বিভাগে ভিড় রোজ বাড়ছে। রোগীদের জন্য সারি সারি টালির লম্বা দোচালা, তবু জায়গায় কুলোয়নি বলে সেন্ট টমাস স্কুলের বাড়িটাকেও দখল করে নিতে হয়েছে। বেড, ডাক্তার, নার্স, ওষুধপত্র, সরঞ্জাম, সেবা কিছুরই অভাব নেই। মিলিটারি হাসপাতালের মতো এমন দরাজ হাত, দক্ষ এবং কঠোর নিয়মানুবর্তী প্রতিষ্ঠান আমি অদ্যাবধি দেখিনি। সবাই বলে ফৌজে মায়াদয়া নেই। আজ যখন কমান্ডিং অফিসার কর্নেল পতিতপাবন চৌধুরীর সেই হাসপাতালের কথা মনে পড়ে, ভাবি কি দরকার মায়াদয়া, মানবিকতা ও আর্তসেবার বড় বড় কথার। তার চেয়ে যে যার কাজটি করুক। কাজ না করলে বা ফাঁকি দিলে বা চুরি করলে যেন কঠোর শাস্তির বন্দোবস্ত থাকে। 4-5 দিনে আমার জ্বর সেরে গেল। সকালে রোগীদের ডিসচার্জ সার্টিফিকেটের ডুপ্লিকেট কপি করে নিয়ে ডাক্তারকে সাহায্য করি। ক্যাপ্টেন মুখার্জি সাইপ্রাস ঘুরে এসেছেন। আমার ইচ্ছে সেই সব গল্প হোক, কিন্তু ডাক্তার তার দুঃখের কথা পারেন। গতকাল কর্নেল চৌধুরী ইন্সপেকশনে এসেছিলেন। কথা নেই বার্তা নেই, এসেই এই ড্রয়ারটা টেনে খুলে ফেললেন। সিগারেটের 5-6টা খালি প্যাকেট আর কিছু আজে বাজে কাগজ পড়েছিল। নির্দোষ জিনিস, কিন্তু এতেই বুড়ো ক্ষেপে গেল। বেশ ফুর্তিতেই সেরে উঠছিলাম, কিন্তু কি হলো কে জানে। 2 দিন পরে রাত্রিরে হঠাৎ আবার ধুম জ্বর এলো। আবছা চেতনায় টের পাচ্ছি ক্যাপ্টেন মুখার্জির উদ্বিগ্ন স্বর। আরও কোনো ডাক্তারকে উনি ডেকে এনেছেন। আমার বিছানার পাশে ঝুঁকে পড়ে কথা বলছেন। দ্রুত লাল কম্বল চাপিয়ে আমাকে ইমার্জেন্সিতে নিয়ে গেল। তারপর বাকি রাতটা আর কিছু মনে নেই। তখনও টাইফয়েডের জন্য অ্যান্টিবায়োটিক বের হয়নি। সাধারণ ওষুধে ওরা আমাকে শুধু 1 মাস ধরে যত্ন করে আর পরিচর্যা করে সারিয়ে তুললেন। বাড়িতে বোধহয় মায়ের কাছেও ওই শুশ্রূষা পাওয়া যাবে না। সূর্য ওঠার আগেই একজন গরম জল এনে ব্রাশে পেস্ট লাগিয়ে দেয়, মুখ ধুই, হালকা চা দেয়। রোদ্দুর একটু ফুটলে দিনের নার্স আসে। সে গরম জলে তোয়ালে ভিজিয়ে গা মোছায়, গায়ে স্পিরিট ঘষে ঘষে তুলো দিয়ে পোছে, পাউডার মাখিয়ে পাংশু চামড়ার নিচের রক্ত বহা শিরা আর স্নায়ুকে চাঙ্গা করে। পায়জামা স্যুট পাল্টে দেয়। তারপর শুইয়ে রেখে আমাকে এপাশ ওপাশ করে চাদর আর বালিশের ওয়ার পাল্টে বিছানা টান টান করে, কোমর পর্যন্ত কম্বলে ঢেকে দেয়। কি যে আরাম হয় কি বলবো। তারপর ডাক্তারেরা আসেন। ঘন্টায় ঘন্টায় নার্স টেম্পারেচার রেকর্ড করে। এই যে পরিচর্যা শুরু হলো, তা শেষ হবে রাত্রে মশারি ফেলার পরে, আলো ডিম করে দেবার পরে। আমার বাঁ পাশের বেডের ছেলেটিকে নার্স করত এক তপ্ত কাঞ্চনবর্ণা অ্যাংলো ইন্ডিয়ান যুবতী। কঠিন রোগ থেকে ধীরে ধীরে সারিয়ে তুলতে তুলতে সে ছেলেটিকে দিদির মতো ভালোবেসে ফেলেছিল। ছেলেটি ছাড়া পাবার 2 দিন আগে থেকে দেখছি দিদি বিকেলে নার্স কোয়ার্টার থেকে চলে আসে। কাছে বসে মগে ভেজানো আঙুর একটি একটি করে তুলে তার মুখে গুঁজে দেয়। তাহলে রোগ আর দৌর্বল্য দিয়েও মেয়েদের সঙ্গে সম্পর্ক করা যায়। আমাকে নার্স করত খাসিয়া, মিজও হতে পারে, এক খ্রিস্টান মেয়ে। তার স্তন দুটি ছোট, হালকা কাঠামো, তেমন সুন্দরীও নয়, কিন্তু তার পাকা পেয়ারার মতো মুখখানিতে চিবুকের ঢালে তখনও সবুজ রং। সেই রঙের আভা আস্তে আস্তে লেমন ইয়েলো হয়ে কপালে এসে বোটার দিকের পাকা হলুদ হয়ে ছড়িয়ে আছে। সে যেভাবে আমাকে হ্যান্ডেল করে তাতে আমি কুঁকড়ে যাই, সেও থতমত হয়। দুজনের কারোর মুখেই কথা নেই, অথচ আমরা সমবয়সী হব। আমার মাথা রোগে আচ্ছন্ন, সে স্পিরিট ঘষে, পাউডার মাখে। আমার শরীর যেন প্যান্ট্রিতে রাখা ধুলো জমা একটি হারমোনিয়াম। সেও কম বয়সের একটি মেয়ে,
লজ্জা কাটেনি। তাকে বলা হয়েছে সকালে বিকেলে হারমোনিয়ামে বসো, রেওয়াজ করো, আঙুলে টিপে টিপে বাজাও। আমার সাদা কালো রিড, সে সাদা রিডে অপ্রতিভ আর কালো রিডে উৎসুক ডো রে মি ফা শো লা টি ডো বাজায়। তাতে আস্ত একটা ভারতীয় রাগুনি হয় না, পশ্চিমী ভাঙা ভাঙা সুরের দমক ওঠে টা লালা। রোগীর লিবিডো সাপের মতো। অন্য সময় যার মাথায় মণি জ্বলে, সে এখন ঝরা পাতার রাশির নিচ দিয়ে সরসর করে পালাবার পথ খোঁজে। কিন্তু এখানে শুধু 18 বছরের ছেলেরা নয়, নানা ফ্রন্ট থেকে ফেরা মোটা গোঁফ কড়া দাড়ির 30-40 বছরের আখাম্বা লোকগুলোও আছে। তাদের বেয়াদবি সামলানোর জন্য পুরুষ নার্সও আছে। মাঝে মাঝে এই বয়স্ক লোকগুলো অবশ্য নেহাত বাচ্চার মতো ব্যবহার করে। সে আরেক কাণ্ড। সকাল থেকে দফায় দফায় কত রকম যে খাবার আসে। ভোরের চা বিস্কুট, তারপর মাখন রুটি দুধ ডিম, দুপুরে ভাতের মধ্যে টুকরো টুকরো চিকেন, 2 ঘন্টা পরে আবার 2টো ডিম, কলা, কমলা লেবু, বিকেলের চা, সন্ধ্যায় আবার দুধ, রাত্রিরে কি দিত কিছুতেই মনে পড়ছে না। সন্ধ্যের পর নার্সরা চলে যেত। রাত্রে মেট্রন এসে ওয়ার্ডের ভার নিতেন। মেট্রন বয়স্কা, অতি স্বাস্থ্যবতী ব্রিটিশ মহিলা। রাতভর ঘন্টায় ঘন্টায় 2 সারি বেডের মধ্যেখানি দিয়ে ওয়ার্ডের এ মাথা ও মাথা পায়চারি করতেন, আর তার উঁচু হিলের টকটক শব্দ হতো। হাঁটতে হাঁটতে একঘেয়েমি পেয়ে বসলেই ঘুটঘাট করে কফি বা হরলিক্স বানাতেন, ছ্যাঁকছোক করে কড়াইশুঁটি ভাজতেন। খেতে খেতে আবার পায়চারি। 2-2:30 বাজে। আমার ঘুম ভেঙে গেছে, আর ঘুম আসছে না। দেখতে পেয়ে উনি হরলিক্সের মগ হাতে কাছে এসে দাঁড়ান। খিদে পেয়েছে? খাবে নাকি একটু হরলিক্স? বিকেলে কলকাতার ছেলেদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন দেখা করতে আসে। কোনো কোনো বেডের চারদিক কলকাকলিতে ভরে যায়। নির্জন বেডের রোগীরা দূর থেকে আগন্তুকদের দেখে। কোনো বেড অন্ধকারে স্তব্ধ হয়ে আছে বিরক্তিতে, রাগে, হতাশায়। জীবনের তুচ্ছতা জেনে মুখ ফিরিয়ে শক্ত হয়ে বসে আছে ভগ্ন স্বাস্থ্য সৈনিক। আমার বাঁ পাশের নতুন ছেলেটির মা আর বোন প্রায় রোজই আসে। একদিন দেখি খুঁজে খুঁজে দাদু আসছেন। মামা পারে না, মাসিমা পারে না, এই বুড়ো লোকটাকেই কি আসতে হলো? দাদু আর আমি কেউই বেশি কথা বলতে পারি না। দেখাশোনার সময় শেষ হলে দাদু নীরবে চলে গেলেন। আমি বা কি বলি? আমার বেডের বাঁ পাশের ছেলেটি নেভির, ডান পাশের যুবকটি এয়ারফোর্সের, মধ্যেখানি আমি আর্মির। এয়ারফোর্সের যুবকটি গল্প করতে ভালোবাসে। তার বাড়ি ফরিদপুরে। তার অনেক স্মৃতি। বিকেল ফুরোলে, সবাই ফিরে গেলে, যখন সন্ধ্যা নামে, ওয়ার্ডের মৃদু আলো জ্বলে, তখন রোজই সে নানা রকম গ্রামীণ সুখাদ্যের গল্প জোড়ে। এ খাবার ও খাবারের কথা বলতে বলতে সে অবধারিতভাবে শেষে ধান বনের চিংড়িতে এসে পৌঁছায়। ওহ, খেয়েছেন কখনো? ওহ, ধান বনের চিংড়ির যা টেস্ট! ধান গাছের গলা পর্যন্ত যখন জল চলে আসে তখন সেখানে জন্মায়। ধান গাছ থেকে ধান খায়, পোকামাকড় খায়, ধান বনের জলে ছিটকে ছিটকে খেলে বেড়ায়। খেলে আর ভোলা যায় না। শুনে শুনে আমারও কেমন অভ্যাস হয়ে গিয়েছিল। সন্ধে হলেই কেমন উতলা লাগতো, যেন দারুণ কোনো খাদ্য আসার কথা ছিল। এখনো কেন এলো না? আমি ডান পাশ ফিরে বলতাম, কই মশাই, কি হলো আজ? আপনার ধান বনের চিংড়ির গল্পটা আরম্ভ করুন। আমাদের জীবন বড় আশ্চর্যের সমন্বয়। একই সময়ে কত যে বিন্দু স্পর্শ করে আমরা বাঁচি। তাতে এয়ারফোর্সের যুবাটির ধান বনের চিংড়ি যেমন থাকে, তেমনি থাকে আমার শিল্প সাহিত্য। একজন হকার বাংলা ইংরাজি পত্রিকা বিক্রি করতে মাঝে মাঝে ওয়ার্ডে আসে। তার কাছ থেকে এক সংখ্যা শনিবারের চিঠি কিনেছিলাম। তাতে তখন 25-30 পৃষ্ঠা করে মহাস্থবির জাতক কিস্তিতে বেরোচ্ছিল। অসাধারণ লেখা। পাশের বেড যেমন রোজ একবার ধান বনের চিংড়ির গল্প বলে, আমিও তেমনি রোজ মহাস্থবির জাতকের কিস্তি পড়ি। যার যেখানে নাড়ি বাঁধা। সেরে উঠে
দু-একদিন বিকেলে সার্জিক্যাল বিভাগ দেখতে গিয়েছিলাম। সার্জিক্যাল ওয়ার্ড না দেখলে যুদ্ধ কী বস্তু বোঝা যায় না। পূব দেশে যুদ্ধ চলছিল। আসাম বর্মা সীমান্ত থেকে দলে দলে আহত সৈনিকদের প্লেনে এখানে আনা হচ্ছিল। কারো হাত, কারো পা, কারোর হাত পা দুই কাটা গেছে। দড়ির টানা দিয়ে তাদের ঝুলিয়ে রাখা হয়েছে। কারো বুকে, মুখে, পেটে ব্যান্ডেজ জড়ানো। কাউকে কচ্ছপ বা মাংসপিণ্ডের মতো মনে হতো। শুধু বীভৎস ধর আর অর্ধেক মুণ্ড নিয়েও কি বেঁচে থাকা যায়? ভয়ানক এই কুরুক্ষেত্রের শিবিরে শুধু নার্স ও ডাক্তারেরা ছাড়া তাদের কাছে কোনো আপনজন নেই। এখানে দাঁড়িয়ে শিউরে উঠি। সেদিনকার সেই গা ছমছমে অনুভূতি বোঝাতে গিয়ে আজ আমার একটি ছবির কথা মনে পড়ছে। নন্দলাল বসু ধৃতরাষ্ট্র গান্ধারীর একটি ছবি এঁকেছিলেন। ছবিটিতে তেমন কিছুই নেই, শুধু একজোড়া পুরুষের পা আর একজোড়া নারীর পা পাশাপাশি, পরস্পর নির্ভর, চাপ চাপ রক্তের উপরে দাঁড়িয়ে আছে। দু জোড়া পায়ের মধ্যেখানি একটি অন্ধের লাঠির খানিকটা ছোট ছবি। এরপর গল্পের বাকিটুকু ছবিটি দেখে অ্যান্ড্রু সাহেবের খুব পছন্দ হলো। সবে করা নতুন ছবি, নন্দলালের হাতছাড়া করার ইচ্ছে নেই, তবু ভদ্রতার জন্য সেটি তাকে উপহার দিতেই হলো। দুদিন পরেই কিন্তু সাহেব শুকনো মুখে এসে হাজির। ছবিটি ফেরত দিয়ে বললেন, ওই ছবি দেওয়ালে টাঙাবার পর থেকে রাত্রে আর তিনি ঘুমোতে পারছেন না। এইখানে যুদ্ধের আহতদের মধ্যে দাঁড়িয়ে বুঝি মানুষের এও এক চরম মুখ, যা রক্তে ভিজে আছে, ক্রমাগত রক্তে ভিজে ভিজে উঠছে। আর ওই মৃত্যুর উন্মুখ মুখকে আঁকড়ে বেঁচে আছে কত যে মানুষ। এবারের যুদ্ধে, এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে মানুষ মরেছিল ৫ কোটির উপরে, আর মৃত ওই ৫ কোটির মরণের ছায়ায় বেঁচেছিল পৃথিবীর বাকি ২০৮ কোটি। আর দুটো একটা ছোটোখাটো অভিজ্ঞতা শুনিয়ে আমার হাসপাতালের গল্প শেষ করি। বছর দুয়েক পরে লাহোরে মিলিটারি হাসপাতালে ভর্তি হয়েছিলাম। সেখানে আমার পাশের দুটি পরপর বেডে ২ আফ্রিকান এসে জুটল। ঘোর কালো, না বেঁটে না লম্বা, স্বাভাবিক উচ্চতায়, শক্ত চেহারা, লোহার স্প্রিংয়ের মতো কোঁকড়ানো চুল। ওদের কি অসুখ কে জানে। ভোরের বেলা দেখতাম ওরা বিছানায় বসে বসে খবরের কাগজ মশালের মতো পাকিয়ে দাঁতে চিবিয়ে চিবিয়ে নরম করছে। জিজ্ঞেস করতে বলল, ওইটে হলো তাদের টয়লেট পেপার। সকালবেলা সাধারণ ব্রেকফাস্টের সঙ্গে তাদের আরও ১ ছড়া কলা এবং ১ পাউন্ড করে পাউরুটি দিয়ে যেত। তারা সেই সব খেয়ে অম্লান বদনে টিউব টিপে খানিকটা দাঁত মাজার পেস্ট খেয়ে জলযোগ সম্পন্ন করত। আমি বিছানায় বসে বসে অবাক হয়ে দেখতাম। কথাবার্তায় কিন্তু তারা স্বাভাবিক এবং ভদ্র। একদিন সিংহের কথা জিজ্ঞেস করাতে হেসে বলল, আরে না না, রাস্তাঘাটে কি আর সিংহ ঘুরে বেড়ায়? ওরা সব আছে দূরে জঙ্গলে, আমাদের সঙ্গে অল্পই দেখা সাক্ষাৎ হয়। সন্ধেবেলা একত্র বসে গপ্পেদের মধ্যে বেশ গপ্পসপ্প হয়। একদিন সেই আড্ডায় এক বর্মী খ্রিস্টান যুবক তার দেশের গল্প করছিল। দেশের গল্প, বাড়ির গল্প, নিজের গল্প বলতে বলতে অতি স্বাভাবিক স্বরে সে বলল, সে হচ্ছে একজন বাস্টার্ড। কথাটাই আমাদের ভারতীয় কান চমকে উঠল। মানে? বাস্টার্ড মানে হলো যে ছেলে তার বাবাকে জানে না। আমাদের চমকানি তার বোধগম্য হলো না। সরল গলায় বলল সে। তার সারল্য আমাদের সংস্কারের উপরে জিতে গেল। আমরা আবার স্বাভাবিকভাবে গল্প করতে লাগলাম। কিন্তু সত্যি কি এমন সমাজ আছে যেখানে বাস্টার্ড সন্তানকে বেছম্মা বা জারজোর শব্দের অশ্লীলতা স্পর্শ করে না? লিখতে লিখতে আজ এতদিনের দুঃখ কষ্টের পরে বাস্টার্ডের সেই যুবকের দেওয়া অর্থটাকেই ঠিক মনে হয়। যে ছেলে তার বাবাকে জানে না, বাবা লুকিয়ে আছে, পালিয়ে আছে, ধরা দিতে চায় না। আজকের মতো গল্প পাঠ এই পর্যন্তই। পরবর্তী অংশ পরবর্তী ভিডিওতে নিয়ে আসব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পাশে থাকবেন। নমস্কার।